এটা বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ইন্টারনেট। এটা আসলে মর্নিং না, গুড আফটারনুন ইন্টারনেট। এটা আমার ডিজিআইতে করা প্রথম ভিডিও। সো আই এম ভেরি এক্সাইটেড। লাইফের আসলে অনেক দিন ধরে চিন্তা করছিলাম আমি ইউটিউবে চ্যানেল ওপেন করি অলমোস্ট আপনার 12 বছর হলো। বাট এটাকে যে ইউটিলাইজ করা যায়, এটাকে যে ক্যাপিটালাইজ করা যায়, এখান থেকে যে রেভিনিউ আর্ন করা যায়, এটা আসলে কখনো বুঝতে পারিনি। করোনার আগে পরে বেশ অনেক মোটো ব্লগারদের দেখলাম যারা এই অপরচুনিটিটাকে কাজে লাগাইছেন। সো ওই সময় থেকে খালি আমরা তাদেরকে দেখতাম, তাদের ভিডিওগুলো দেখতাম বেসিকলি। সো খুব ইন্টারেস্টিং ছিল আর কি, ইন্টারেস্টিং লাগতো, ভালো লাগতো তাদের ভিডিওগুলো দেখে। মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার আগ্রহ জন্মালো। অ্যান্ড ওখান থেকে ঘুরতেও গেলাম বেশ অনেক জায়গায়, অনেক জেলায় মোটরসাইকেল নিয়ে, আলহামদুলিল্লাহ টিম নিয়ে অ্যাডভেঞ্চার ট্যুর করলাম অনেক। বাট এইটাকে যে শখটাকে যে কাজে লাগানো যায়, মেক ইউ প্যাশন ইন্টু প্রফেশন, এই ডিলেমাতেই লাস্ট 12 বছর কাটলো। আই উড সে 12 বছর বলবো না, এটা অ্যাপ্রক্সিমেটলি লাস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স থেকে দেখছিলাম অ্যান্ড চিন্তা করছিলাম যে এটাকে কী করা যায়। সো কিনবো কি কিনবো না, আসলে কোনখান থেকে শুরু করব, কী করা উচিত, এই সব চিন্তা ভাবনা করতে করতে জীবন থেকে 6 বছর চলে গেছে। অ্যান্ড ফাইনালি আই হ্যাভ মেড মাই মাইন্ড। বেসিকলি নট মি, আমার ওয়াইফ আমাকে অনেক ইন্সপায়ার করে এই ডিসিশনটা নিতে। সে বেসিকলি বললো যে এটা নিয়ে বিজি থাকা যায় অ্যান্ড ক্রিয়েটিভ কোনো কিছু একটা করা যায়। স্পেশালি সচেতনতামূলক ভিডিওগুলো যদি তৈরি করতে পারি, প্রবাবলি দ্যাট উইল হেল্প পিপল। আমি দেখেছি আসলে আমরা হয়তো বা আমি গ্রামে বড় হয়েছি, সো আমরা ওইভাবে ডেভেলপমেন্টের সুযোগ পাইনি। যতটুকু দেখেছি মানুষের থেকে দেখে, মানুষের সাথে মিশে, বিভিন্ন প্ল্যাটফর্মে, সোসাইটিতে বা কর্পোরেটে জব করে শিখেছি। সো এইভাবে মানে সোশ্যাল লার্নিংটা আমাদের ওভাবে হয়নি। বাট আমি দেখেছি এখনকার জেনারেশন, এরা আসলে সোশ্যাল লার্নিংয়ে অনেক বেশি এনথুজিয়াস। এদেরকে আসলে আপনি ক্লাসরুম লার্নিং দিয়ে শেখালে বা থিওরিটিক্যাল কোনো একটা আর্টিকেল দিয়ে শেখালে ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। সো ওদের জন্য এই সোশ্যাল লার্নিং বা ভিডিও দেখে শিখবে, আপনি একটা কথা বলছি, এই ধরনের ইনফ্লুয়েন্সিংগুলো ওদের ক্ষেত্রে খুব কাজে লাগে। সো ব্যাক অফ দি মাইন্ড হইলেও আমরা হয়তো বা চিন্তা করি, হ্যাঁ অমুকে এই কথাটা বলেছে, এটা তো সত্য। সো আমি ওটাই চিন্তা করতাম যে আমি প্রতিদিন অফিসে যাওয়া আসা করি সকাল বিকাল। সো যাওয়া আসার পথে অনেক ধরনের ইনকনসিস্টেন্সি রাস্তায় আমরা দেখি, ট্রাফিক রিলেটেড, সিগন্যাল রিলেটেড। আমার আসলে কিভাবে বাইকটা চালানো উচিত, আমি ডান বাম লেন চেঞ্জ করলে আমার আসলে ইন্ডিকেটর ইউজ করা উচিত কিনা, আমি কিভাবে টার্ন নিব। আর স্পেশালি এখন তো টেসলা যেভাবে বাড়ছে ঢাকা শহরে, এটা তো আনবিলিভেবল। সো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম, পাশাপাশি ট্যুর করি, টুকটাক এদিক সেদিক যাই। সো এই মেমোরিজগুলো যদি ফ্রেম ফ্রেম করে রাখা যায় বা ক্যাপচার করে রাখা যায় অ্যান্ড আপনাদের সাথে টুকটাক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা যায়, প্রবাবলি দ্যাট উইল ক্রিয়েট সামথিং। এটা আসলে এন্টারটেনমেন্ট হিসেবেও আমার জন্য কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম সোসাইটির যদি কোনো একটা মানুষের কোনো বেনিফিট হয়, আমার কোনো একটা ইনফরমেশন শেয়ারিংয়ে, সো এটা আমার কাছে আসলে ভালো লাগবে। আমার এই মোটো ব্লগিংয়ের ইন্সপিরেশন, আমি অনেক আগ থেকেই ইচিবুটের একটা ইউটিউবার আছেন যিনি মোটো ব্লগিং করেন, ফিমেল। আমি ওনার পেজটা অনেক আগ থেকে ফলো করি, ওনার চ্যানেলগুলো ফলো করি। অ্যান্ড শি ডিড
ট্রিমেন্ডাস অ্যাডভেঞ্চারাস ট্যুর অ্যাক্রস দি ওয়ার্ল্ড। সো ওনার কথা বলা, বিভিন্ন জায়গায় এক্সপ্লোরেশন, এবং উনি সোলো ট্যুর দেন আর কি। সো এটা আসলে রিমার্কেবল। সো উনি হচ্ছে আমার ইন্সপিরেশন বলতে গেলে। আর বাংলাদেশে আসলে অনেকে আছেন যাদের কথা না বললেই নয়, স্পেশালি সানিগিরি। তারপরে গো ওয়াইল্ড একটা ভাই আছেন। ভাইদের ভিডিওগুলো আমরা দেখি, প্রায়শই দেখি। ভিডিও মেকিং কোয়ালিটি বা কন্টেন্ট কোয়ালিটি বলি, এগুলো আসলে চমৎকার। সো ওই তারপর মোটোকপ আছেন। মোটোকপের ভিডিওগুলো ভালো লাগে বিকজ উনি অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন অ্যাক্রস দি সোসাইটি বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে, এবং আই হ্যাভ সিন যেটা মানুষের আসলে কাজে লাগে এবং মানুষ উপকৃত হচ্ছে। সো এই জার্নিতে যদি আমি টেক পার্ট করতে পারি, অফকোর্স এটা আমার জন্য একটা বেনিফিশিয়ারি হবে। সো সেই ভাবনা থেকে এই ইনভেস্টমেন্টটা করা, যদিও এটা আসলে খুব লাক্সারি হয়ে গেছে in terms of financial investment at this point of time, আসলে ওই চিন্তা থেকে করা যায় আসলে সোসাইটির জন্য কিছু করা যায় কিনা, পাশাপাশি কোনো কিছু একটা নিয়ে বিজি থাকা আর কি। ইনস্টেড অফ স্ক্রোলিং আই ক্যান মেক সাম ভিডিও এডিটিং। সো যেটা আসলে কাজে লাগতে পারে, এন্টারটেনমেন্ট, ইনফোটেনমেন্ট অথবা এন্টারটেনমেন্ট, হোয়াট এভার ইট ইজ ইন দি ফর্ম অফ ইনফোটেনমেন্ট অথবা এন্টারটেনমেন্ট। প্রবাবলি এটা ইন্টারনেটে অডিয়েন্সদের কাজে লাগতে পারে। সো এটাই আলটিমেট ইন্টেনশন অফ বাইং এ ক্যামেরা। সবার কাছে দোয়া চাই যাতে এটা আসলে এই ইনভেস্টমেন্টটা আসলে পজিটিভ রিটার্ন এনে দেয় আর কি, ফর মি অ্যান্ড অফকোর্স ফর দি সোসাইটি অ্যাজ ওয়েল। আমরা এখন আছি বিজয় সরণী সিগন্যালে, দেখতেই পাচ্ছেন ভালোই জ্যাম আছে। এই ধরনের সিগন্যালগুলোতে আসলে মানে স্ট্রেট লাইন মেনটেন করা খুবই ডিফিকাল্ট। ডান দিক থেকে বাম দিক থেকে প্রচুর গাড়ি ঢোকে, সো অনেক খেয়াল রাখতে হয়। আমি বেসিকলি লুকিং গ্লাস ছাড়া বাইক চালাতে পারি না। আমি একেবারেই বলতে গেলে কি বলবো, এটা ছাড়া আমার পক্ষে পসিবল না। বাট অনেককেই দেখি লুকিং গ্লাস ছাড়া খুব দিব্যি চালিয়ে চলে যাচ্ছেন। সো আমি মিনিটে অনেকবার আমাকে লুকিং গ্লাসে ফলো করতে হয়, ডান বাম থেকে কোনো গাড়ি এন্ট্রি নিচ্ছে কিনা। এটা আসলে অনেককেই দেখি যে এইটা ফলো করেন না, যার ফলো আমারও মাঝে মাঝে হয়। আপনার খামখেয়ালি বশত হয়তো খেয়াল করি না, বাম দিক থেকে একটা গাড়ি ঢুকেছে, তখন খুব সারপ্রাইজ লাগে, অ্যাক্সিডেন্টাল একটা মোমেন্টস ক্রিয়েট হয়। সো এটা আসলে খেয়াল করা উচিত। ইনফ্যাক্ট আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিই, ওখানে বলাও থাকে যে মিনিটে কতবার একটা লুকিং গ্লাসের দিকে তাকানো উচিত, এরকম একটা প্রশ্ন থাকে। সো অ্যাটলিস্ট আপনার 7 থেকে 8 বার মিনিমাম ফলো করা উচিত, সো দ্যাট আপনি আপনার মানে ডান দিক থেকে বাম দিক থেকে কোনো ভেহিকেল যদি আসে, ওটা যাতে আপনি দেখতে পান আর কি। আচ্ছা, সাথে আমার ওয়াইফ আছেন। both of us got connected through communicator. এখানে এই স্পটটাতে এটা হচ্ছে জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর। এই স্পটটাতে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, অ্যান্ড এটা ট্রিমেন্ডাস একটা অ্যাক্সিডেন্ট করি। এটা আমি তখন ফ্রেজার চালাতাম। খুবই ডেট্রিমেন্টাল একটা অ্যাক্সিডেন্ট বলবো, এবং বাইকের সামনে পুরো স্ম্যাশড হয়ে যায় আর কি, ভেঙে চুরে। এরকমই আপনার সিগন্যালের সামনে ছিলাম, বিজয় সরণি সিগন্যাল থেকে। দেন সিগন্যালটা ছাড়ার পরে আমি বাইকটা চালাই, টান দিয়ে আসি, মোটামুটি একটু স্পিডে ছিলাম আর কি। আমার একটা কলিগ আপনার সিঙ্গাপুর চলে যাবে, ওনার সাথে দেখা করার জন্য। আমার মাথায় ছিল যে অফিস শেষে ওনাকে বাসায় গিয়ে মিট করবো, বিকজ ওনার ফ্লাইট ছিল রাত 10টার দিকে অ্যারাউন্ড। সো বাসায় গিয়ে ওনাকে ধরতে হবে, ওই টেন্ডেন্সি ছিল। একটু স্পিডিংও করছিলাম, যেহেতু সিগন্যালের সবার সামনে ছিলাম। সিগন্যালটা ছাড়ার পরে আমি মোটামুটি একটু জোরে টান দিই। তো এই পয়েন্টে এসে সারপ্রাইজিংলি আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য একটু অন্যমনস্ক হই বা অন্যদিকে তাকাই। এরপর সামনে যখন খেয়াল করে দেখি যে একটা ভ্যান
যেটা হচ্ছে যে লোহার একটা ব্রেসিন ক্যারি করে নিয়ে যাচ্ছে। আপনারা যারা কনস্ট্রাকশন প্রজেক্ট সম্বন্ধে ভালো জানেন বুঝেন, যখন এক্সকেভেশন হয়, মাটি কাটে, তখন দুই পাশে মাটিটাকে আপনার ধরে রাখার জন্য ব্রেসিন ইউজ করা হয়। সো ওই ধরনের লোহার ব্রেসিন উনি ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন। আর আমার তখন হঠাৎ করে এটা দেখে আমার পক্ষে আর আসলে কিছু করণীয় ছিল না। আমার স্পিড ছিল অ্যারাউন্ড 70, আর বাইকে এবিএস নাই। সো আমি হার্ড ব্রেক করি এবং অন দ্য স্পট পড়ে যাই, এবং বাইকের সামনে হেডলাইট থেকে শুরু করে হ্যান্ডেল বার বাঁকানো ভেঙে চুরমাচুর হয়ে গেছে আর কি। আল্লাহর অশেষ রহমতে আমার কিছুই হয়নি, আর এটা মিরাকেল বলবো আমি। মানে কিছুই ভাঙেনি, কোথাও একটু কাটা ছেঁড়াও যায়নি। সো এটা আসলে কারো দোয়া হয়তো ছিল আমার সাথে, অফকোর্স বাবা মার দোয়া, আত্মীয় স্বজন যারা আছেন। না হলে এরকম একটা অ্যাক্সিডেন্ট থেকে আসলে বেঁচে ফেরার কোনো চান্স নাই। বিকজ আমার যদি ইমিডিয়েট পেছনে কোনো গাড়ি থাকতো, ওইটা আমাকে আহ, একদম চাপা দিয়ে চলে যেত আর কি, বলা যায়। সো এটা তখন, তারপরে আসলে অনেকদিন বাইক চালাই না ওটা। আমি ঠিকঠাক করে গ্যারেজ থেকে ঠিকঠাক করে এটা পরে সেল করে দিই। একদম বেশ অনেকদিন বাইক ছাড়া ছিলাম। অ্যান্ড যারা আসলে বাইক চালান তারা আসলে নেশাটা ছাড়তে পারেন না। বাইক ইজ এ, কী বলবো, অ্যাডিকশন। ইটস নট যে আহ, গাড়ি এফোর্ড করতে পারা যায় না বা ইয়ে করা যায় না, বাট ইটস অ্যান অ্যাডিকশন। আপনার টাইম কম, সময় কম লাগে কোথাও যাতায়াতের ক্ষেত্রে। হ্যাঁ, একটা ওয়েদারের একটা ইস্যু অবশ্যই থাকে, যেমন এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি আসলে আমাদেরকে একটু সাফার করতে হয়। হ্যাঁ, এটা একটু পেইন আছে, বাট আদার দ্যান দিস, বাইক ইজ ভেরি কনভেনিয়েন্ট ফর commuting, day to day commuting, especially in Dhaka. সো আজকে ক্যামেরা কিনতে কিনতে আসলে সময় চলে যায়, খাওয়ার সুযোগ হয়নি। সকালে নাস্তা করে বের হয়েছি, অ্যান্ড দেন এখন পর্যন্ত বলতে গেলে খালি পেটে আছি। কিছু খাওয়া অতীব জরুরি, জানি না কি খেতে পারবো কি পাবো। দেখি, এটা শেরে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের রোডটা, এখানে বেশ অনেকগুলো টং দোকান আছে। টুকটাক টং দোকান আছে, দেখি খাওয়ার কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু মোটামুটি অনেক কম হর্ন দিই। যারা আমার এই হর্নটা শুনেছেন এবং সারপ্রাইজ হচ্ছেন যে আমি কেন হাইড্রোলিক হর্ন লাগাইছি, সোশ্যাল অ্যাওয়ারনেস করছি অ্যান্ড আমি হাইড্রোলিক হর্ন লাগিয়ে ঘুরছি। সো আমার এখানে আসলে দুটোই প্লাগ অ্যান্ড প্লে করা আছে। সিন্স আমি অনেক ট্যুর দেই, সো হাইওয়েতে আপনারা জানেন যে নর্মাল যে হর্নটা আছে এটা আসলে শোনা যায় না, বাইকের যে স্টক হর্ন, এটা আসলে একদমই শোনা যায় না। সো আমি একটা হাইড্রোলিক হর্ন লাগিয়েছি। বাট আপনাদের প্রশ্নের উত্তর অ্যাডভান্স দিয়ে রাখি যে আমি অনেক হর্ন কম দেই এবং ভীষণ কম দেই, এবং এই হর্ন কম দেওয়ার জন্য আমি রাঙ্গামাটিতে একটা অ্যাক্সিডেন্টও করি। আমার অপোজিট থেকে গাড়ি আসে রং লেনে, আমি দেখেছি, বাট আই থট যে উনি আসলে ওনার লেনে চলে যাবেন আমাকে দেখে, বাট একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখলাম যে উনি আর লেন চেঞ্জ করেন নাই। অ্যান্ড ফাইনালি আমাকে রাস্তা থেকে নিচে নামতে হয়, আর ওটা স্লিপারি ছিল এবং ওখানে পড়ে যায় এবং হাতটা ছিলে যায়। আমার নতুন বাইকের আপনার কিটও ভেঙে যায়। সো এরকম এক্সপিরিয়েন্স আমার আছে হর্ন না দেওয়ার ফলশ্রুতিতে। অবশ্যই হর্ন যেখানে প্রয়োজন সেখানে দিতে হবে, বাট এটাও মাথায় রাখতে হবে যেটা আমাদের জন্য শব্দ দূষণ। সো যতটুকু নিরাপদে, আমি যদি নিয়মকানুন মেনে চালাই বা চলি, এবং আপনিও যদি চালান, যারা আমরা ড্রাইভ করছি রাস্তায়, তা আসলে আসলে হর্নের খুব একটা প্রয়োজন হয় না। হর্ন তখনই লাগে যখন একটা ক্যারেটিক সিচুয়েশন আমরা সবাই ড্রাইভ করি। আপনি আমাকে ওভারটেকের জন্য খুব রাশ করছেন, আমি আপনাকে ওভারটেকের জন্য রাশ করছি। আর আমরা আমাদের বাংলাদেশের রোড সারফেস, রোড কন্ডিশন, ট্রাফিক এগুলো তো জানি। সব কিছু জেনে শুনেও যদি আমরা আসলে এরকম রাশ করি বা একটা প্রেশার সিচুয়েশনে ড্রাইভ করি, তখন আসলে হর্ন চাপা ছাড়া আর কোনো অপশন থাকে না, বাট হুইচ ইজ নট রাইট। যতটুকু সম্ভব হর্ন ছাড়া চালাবেন। প্রয়োজনে প্রয়োজনের অতিরিক্ত হর্ন আসলে বাজাবেন না, এটা আসলে শ্রবণ শক্তির জন্য ভালো না। ইনফ্যাক্ট এটা একটা ইরিটেশনস আর কি, আমি বলবো অহেতুক শব্দ দূষণ। সো কী দরকার, স্বাস্থ্যের ক্ষতি,
পাশাপাশি পরিবেশের ক্ষতি, ইকোসিস্টেমের জন্য ক্ষতি। আমরা এখন আছি পাসপোর্ট অফিসের এখানে আগারগা। প্ল্যান আছে হচ্ছে যে 60 ফিট দিয়ে ঢুকবো, ওখানে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। শেরে বাংলার ওখানে কিছু পাইনি খাওয়ার জন্য কনভিনিয়েন্ট, সো 60 ফিটে দেখি কোনো কিছু খাওয়ার পাই কিনা, দুপুরের লাঞ্চটা করব, অ্যান্ড দেন ফাইনালি কথাবার্তা হবে বাসায় গিয়ে। এই আর কি। এই এলাকাটায় ঢুকলে একটা কি বলবো, ব্যুরোক্রেটিক একটা ভাব পাওয়া যায়। চারপাশে সরকারি গাড়ি, হ্যাঁ, মানে সরকারি একটা ভাইব পাওয়া যায়। সবাই বড় বড় অফিসার, বাংলাদেশের হেড বলা যায়, যারা বাংলাদেশটাকে আসলে ইন টার্মস অফ পলিসি মেকিং, ইমপ্লিমেন্টেশনস, ওই জায়গাগুলোতে যারা আসলে লিড দিচ্ছেন বিভিন্ন সেক্টরে, সেটা ওরকম একটা পাড়া, ভেরি প্রেস্টিজিয়াস। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও মনে হয় যে যেদিকে তাকায় মনে হয় যে টাকার বান্ডেল। ডানে তাকালে মনে হয় যে বিশাল একটা টাকার বান্ডেল, বামে তাকালে মনে হয় যে টাকা বান্ডেল বলা ঠিক মানে বস্তা। আসলে এটা আসলে বান্ডেলের পর্যায়ে এখন আর নাই। না হলে একজন সরকারি কর্মকর্তা কত টাকা বেতন পায়, যিনি আসলে বয়সের জীবনের শেষ দিকে এসে, ক্যারিয়ারের শেষ দিকে এসে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা, হাউ ইজ ইট পসিবল আসলে? সো ওনারা আসলে, এটা আসলে তাদেরও আসলে দোষ না, এটা সিস্টেমটাই এমনভাবে আছে যে ওনারা আসলে এখান থেকে চাইলে বের হওয়া পসিবল না। এটা আসলে এক্সাম্পল আমার আব্বাকে আমরা দেখছিলাম, উনিও তো ছিলেন প্রাইমারি স্কুলের হেড টিচার, সো জীবনে কিছুই করতে পারেন নাই আর কি। আলহামদুলিল্লাহ, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি বিকজ ওনার ওনার লাইফে কোনো ডিসঅনেস্টি নাই, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আমরা আগারগা এটা কেক পট্টিতে ঢুকে পড়ছি। আপনারা চেনেন এই জায়গাটা বিকেলবেলা খুবই জমজমাট এবং মুখরিত থাকে। বিশেষ করে আমি জানি না ডায়াবেটিক্সের এখনকার স্ট্যাটাসটা কি, বাট আসলে এই কেকের যে কেক বিড়ম্বনা যে ছিল, আসলে এটা ডায়াবেটিস অনেকাংশে ট্রিগার করার কথা। আসলে আর কোনো প্রফেশন নাই, মানুষ কি করবে, যে দিকে যা পাচ্ছে ভাইরাল সেটা নিয়ে ছুটছে। যেমন আমিও ছুটলাম ভিডিও মেকিংয়ে, কন্টেন্ট ক্রিয়েশনে, ওটা আর কি। সো মেকিং মানি ইজ ইম্পর্ট্যান্ট, বাট থিং ইজ হাউ, কীভাবে করছেন এটা ম্যাটার করে। যে কোনো কিছু করেই তো আপনি টাকা ইনকাম করতে পারেন, উপার্জন করতে পারেন চাইলে। একটা ভালগার কন্টেন্ট বানাতে পারেন, একটা নিউসেন্স কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, সোসাইটির কোনো কাজে আসবে না, সো ইউ ক্যান আর্ন মানি। বাট ওয়েটা ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটায় আমাদের মোরাল স্ট্যান্ড নিতে হবে যে আসলে আমরা যেটা করছি এটা আসলে সোসাইটির জন্য বেনিফিশিয়াল কিনা। আর দে গেটিং বেনিফিটেড, দিস ইজ ইম্পর্ট্যান্ট। আমরা এখন পরমাণু কমিশনের এখান দিয়ে আগারগা পরমাণু কমিশনের পাশ দিয়ে 60 ফিট রোডে ঢুকবো। এই রোডটা একটা ডিজাস্টার, দেখবেন কীরকম টেসলার চাপ। আমরা কিন্তু ইন্ডিকেটর জ্বালিয়ে যাচ্ছি যে আমি ডান দিকে যাব। এই দিকটা আসলে একটা জিনিস মনে পড়ে, বাংলাদেশের তেলের ক্রাইসিসের আগে যখন এই পাশটা দিয়ে যারা রেগুলার যাতায়াত করেন তারা ডেফিনেটলি জানেন এখানে বোতলে তেল সাজানো থাকতো। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন বাইকটা কিনি 60 ফিট ম্যাপস ইউনিয়ন থেকে, তখনও ওনারা তো আমাকে, এটা যেহেতু 250 সিসি, ওনারা আমাকে প্রবাবলি হাফ লিটার তেল দেয় এবং বলে যে এটা বাসায় নেওয়ার আগে তেল রিফিল করে নেবেন, যাতে এটা তেল যেহেতু বেশি খায় এটা শেষ হয়ে যেতে পারে। সো আমি এদিক দিয়ে বের হয়েছিলাম, সেখান থেকে 1 লিটার তেল নিয়েছি।
এখন তেলের ক্রাইসিসের পরে আসলে এই ধরনের লুজ ওয়েল এই জায়গাটা আমি পাই নাই। ইনফ্যাক্ট অন্যান্য জায়গাগুলোতে ওভাবে দেখি নাই, হয়তো বা স্টোরেজ করলেও সেটা খুব কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে সেল করা হয়, ওপেন মার্কেটে এভাবে রাখা হয় না, সিন্স এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। তবে আসলে ক্রাইসিসের জন্য আমি বলবো বোথ ওয়েতে আমরাও রেসপন্সিবল, গভর্নমেন্টও এটা আসলে প্রাইসিং পলিসিটা যদি আরও আগে অ্যাডজাস্ট করতেন প্রবাবলি এতটা ইয়ে হতো না আর কি। কারণ স্বভাবতই যারা বিজনেস করেন তাদের মধ্যে একটা বেনিফিট টেন্ডেন্সি যে আমি আসলে প্রাইস এখন গ্লোবাল ক্রাইসিসে আমি চাইলেই এটা অনেক দামে সেল করতে পারি, কেন আমি 120 টাকা 122 টাকা সেল করব। ওনারা ওটা মাথায় রেখে হয়তো বা স্টোরেজ করছেন অথবা দেখিয়েছেন তেল নাই। এই যে দেখেন, উইদাউট এনি রিজন সে কিন্তু চেষ্টা করছে ঢুকে যেতে, পারুক কিংবা না পারুক অন্যের একটা বিড়ম্বনার সে কারণ হয়েছে ফর এ মোমেন্ট। এবং এটাই হয় রাস্তাঘাটে ওদের আসলে, কী বলবো, এটা তো আসলে কিছু বলার নাই, ওদেরও লাইভলিহুড। বাট আসলে কন্ট্রোলটা খুব ইম্পর্ট্যান্ট, ল এনফোর্সমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ল এনফোর্স করলে কিছু লোক মানে ভালো থাকবে, পজিটিভলি অ্যাকসেপ্ট করবে, কিছু লোক নেগেটিভলি অ্যাকসেপ্ট করবে। আর আপনাকে দেখতে হবে পারপাস, অবজেক্টিভ ড্রিভেন হতে হবে। আপনি কোনো ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য ল তৈরি করেননি। ল অ্যান্ড অর্ডার ফরমেশনটাই হয়েছে ডিসিপ্লিনটাকে এনশিওর করার জন্য, সো দ্যাট এভরিওয়ান ক্যান গেট দ্য সেম বেনিফিট। আমরা যখন একই মানুষটা যখন ক্যান্টনমেন্টে ঢুকি তখন তো কোনো ইনডিসিপ্লিন ওয়েতে আমরা চলি না, আমরা তো তখন ডিসিপ্লিনই চলি। আবার ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে দেখবেন যে হ্যাপি ড্রাইভ করি। সো ইটস জাস্ট এ মাইন্ডসেট। আপনি দেখবেন যেখানে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট আছে সেখানে আপনি কোনো ধরনের ট্রাবল করছেন না, কিন্তু যেখানে নাই সেখানে ইউ টুক অ্যাডভান্টেজ আউট অফ ইট। সো এটা আসলে ঠিক না। আর মাস পপুলেশন নিয়ে যখন কাজ করা হয় তখন এই এক্সপেকটেশন রাখাটাও আসলে বোকামি যে তারা নিজেই সব মেনে চলবে। এটা হয় না টিপিক্যালি। এই জন্যই দেশে আইন আছে, আইনের প্রয়োগ আছে, ওই জিনিসগুলোকে মাথায় রাখা আর কি। কতটুকু আপনারা কমেন্টস করে জানাবেন যে ভিডিও কোয়ালিটি কেমন, দেখা যাচ্ছে কিনা, ভয়েস ওভারটা ঠিকঠাক মতো আসতেছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এগুলো একটু কমেন্টসে জানাবেন। যেহেতু লাইফের একটা ফার্স্ট ভিডিও, আই ডোন্ট নো এখানে আসলে কী মেকানিজম আছে, আমি জাস্ট শুরু করে দিছি অ্যান্ড আই ডোন্ট নো দি সায়েন্স বিহাইন্ড।